সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি। আসলে অর্থনীতি বিষয়টা আলোচনা করার মেইন কারণ হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী তারা কিন্তু আসলে অর্থনীতি যাতা করে না বিশ্বাস। এই দেশে কিন্তু উচ্চ শ্রেণীর যাকে ধনী সিনেমা যা বলি তারা কিন্তু সচরাচর বেশিরভাগ অর্থ বলবো এটা, তারা কিন্তু অপরের সম্পদ লুণ্ঠন করে চুরি চামারি করে বড়লোক হয়েছে, মানে আর্থিকভাবে, মনের দিক দিয়ে বড়লোক নয়। এখন আমাদের দেশে যে একটা ভূমি ব্যবস্থা রয়েছে যদি আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে যে আমাদের এই দেশে আসলে শিল্প বিপ্লব করার কোনো অবকাশ নেই, যে যাই বলুক এটাকে শিল্প বিপ্লব করা যাবে না। বিষয়টা হচ্ছে এখানে ভৌগোলিকগত বাধা আছে, পরিবেশগত বাধা আছে, শিক্ষাগত বাধা আছে, সবার উপরে হচ্ছে আমাদের টেন্ডেন্সিটা। তো যা কারণে আমাদের এই অর্থনৈতিক সমস্যাটা আবহমান কাল ধরে এই দেশে ছিল, আছে, বর্তমানে, ভবিষ্যতে থাকবে। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে যে ভূমি যে আয়তনটা অনেক ছোট, একদিক দিয়ে কৃষি জমি নেই, দিন দিন কমে যাচ্ছে, অন্য দিক দিয়ে আপনার নগরায়ন হচ্ছে। সমস্যা এখানে নগরায়ন হলে আপনার বনজ সম্পদ বলেন, প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে, বনাঞ্চল বলেন, সব বিনাশ ঘটে যাবে। এখন নগরায়ন করা কেন হচ্ছে? আধুনিক সভ্যতা হিসেবে মানুষের সুখ সমৃদ্ধি করার জন্য নগরায়ন করা হচ্ছে। এখন আমার ঢাকা সিটিটাকে যদি আপনি টেস্ট হিসেবে দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে আমাদের দেশটা কত সুন্দরভাবে আগাচ্ছে। ওই যে একটা কথা আছে না, যে ভাত সিদ্ধ হয়েছে কিনা, আমি একটা ভাত টিপ মেরে দেখবো সব ভাত সিদ্ধ হয়েছে কিনা। আপনি 64 যারা নগরায়ন করার আগে অন্তত ঢাকা সিটিটাকে দেখেন যে কীভাবে দর্শন করে, গণধর্ষণ বলবো এটা আমরা, গণধর্ষণ, পাবলিক প্রাইভেট সব সেক্টর থেকে ধর্ষণ করতে 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 ঢাকা সিটি মেরে ফেলছে, মানে তার কোনো বিচার নেই। ওই বাঘ হত্যা করলে 12 বছর, মানুষ হত্যা করে 2 বছর, এই আর কি। এখন বাংলাদেশে এটি নদী সব মরে গেছে, নদীতে একটা জীবন্ত সত্তা, তা তো জীবন আছে, গাছের জীবন আছে। তা আমি একটু এভাবে কথাবার্তা বলি, যারা একটু অন্যভাবে শুনতে অভ্যস্ত তারা আশা করি আমার কথাটা অন্য মাইন্ডে নেবেন না, কারণ এক একজনের মুখের ভাষা বা তার কালচার তার সাথে একই রকম হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, 2000 সাল পরবর্তী থেকে এদেশে যত ডোবানারা ছিল, পুকুর ছিল, যে আগে ভিডিওতে বলেছি, এই ডেভেলপারদের মাধ্যমে হাই রাইজ বিল্ডিং বানিয়ে ব্যাংক থেকে টাকা ছাপিয়ে জিডিপি বাড়ায় সে বসে দিছে। আচ্ছা আপনারা বলেন, এই দেশটা কি আমদানি নির্ভর দেশ নাকি রপ্তানিমুখী? আপনি বলেন এটা, এটা তো আমদানি নির্ভর দেশ। এই যে আমরা মধ্যবিত্ত শ্রেণী যারা আছি সচরাচর বলবো আমরা, আর একটা হচ্ছে উচ্চ, এদেশের দুটো মানুষের শ্রেণীর কোনো চিন্তা নেই, একটা হচ্ছে উচ্চ শ্রেণী তথাকথিত, আর একটা নিম্ন শ্রেণী, তাদের কোনো টেনশন নেই। কারণ এই দুটো শ্রেণীর কোনো ব্যক্তিগত লজ্জা শরম নেই, মান সম্মান নেই, অর্থাৎ তারা অনেক কিছু করতে পারে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়, তার সামাজিকতা। তো এখন আসছে সেই পয়েন্টে, এই যে একটু আগে আবার নগরায়ন, আপনি যদি দেখেন ঢাকা শহরটা আসলে কতটা সুইটেবল থাকার জন্য, সবাই ঢাকামুখী। হয়তো আপনি আমার রুমটা দেখতে পাচ্ছেন, ছোটোখাটো আয়তনের একটা রুম। হুম। এখন এখানে যত ফার্নিচার আছে, এখন আমি যদি আমার রুমটা তো সেরকম স্পেস নেই, আমি যদি এখানে আরেকটা ওয়ার্লড্রপ নিয়ে আসি বা একটি ড্রেসিং টেবিল নিয়ে আসি, আমি কি পারবো এই ছোট জায়গায় তাদেরকে স্পেস দিয়ে আমি এখানে থাকতে পারবো? কখনো পারবো না। অর্থাৎ আমার জায়গা ছোট, আমার ফার্নিচার কম রাখতে হবে, কিছু করার নেই। আমাদের ঢাকা সিটি সেই রকম, স্পেস কম, চিপা চাপা গলির ভিতরে হাইরাস বিল্ডিং বানাবো বসে রয়েছে জিডিপি বাড়ানোর জন্য। যেখানে সেখানে আপনার ফ্লাইওভার অলওয়েজ বানায় রাখছে, কোনো মুক্ত বাতাস পাওয়া যাচ্ছে না। ছোটোবেলা রাস্তা দাঁড়িয়ে দিনের বেলা সূর্যের আলোর পাশাপাশি চাঁদ দেখতে পেতাম, সেই সকালবেলা। আর চাঁদ তো দূরের কথা, চাঁদের ছায়াও দেখা যায় না। এটা বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। একটা অপরিকল্পিত শহর, একটা অপরিকল্পিত জীবন ব্যবস্থা, একটা অপরিকল্পিত দেশ, একটা অপরিকল্পিত ভবিষ্যৎ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমাদের রাষ্ট্রীয় কাঠামো। অর্থাৎ এখানে প্রত্যেকটা মানুষ এক একটা সম্ভাবনাময়। এখন যে যায় লঙ্কায় সে হয় রাবণ, একটা কথা আছে। যে ক্ষমতায় বসে সে কি ক্ষমতা ছাড়তে চায়? চায় না। সে তো চাবেই, সে ক্ষমতা মসনদে বসে থেকে জনগণকে শোষণ করে তার ভবিষ্যৎটাকে বিনির্মাণ করতে। এখন যারা জনগণ আছি, আমরা যারা রিক্সার ড্রাইভার বলি, ফেরিওয়ালা বলি, তারা এই দেশের নাগরিক। সে এই দেশে জন্মগ্রহণ করছে, এটাই তার বড় যোগ্যতা। কারণ হচ্ছে সে তার মায়ের পেটে প্রায় 14 কোটি ভাই বোনকে হারিয়ে সে একাই এই পৃথিবীতে ডেলিভারি হয়ে আসছে। তাকে আবার কিসের যোগ্যতা চান?
এবং তাকে যোগ্যতাহীন করার জন্য এদেশে নিয়ে আসা শিক্ষা ব্যবস্থা, এই যে একটা লেন্থি প্রসেস। আমি সবসময় বলি শিক্ষা ব্যবস্থা মানে আপনাকে অযোগ্য করতে হবে। দেখবেন নেতার পোলাপাইনরা এত লেখাপড়া করে না, বুঝতে পারছেন? তারা খুব ফর্সা হয়, মানে সুদর্শন হয়, মোটা তাজাটা, নাটক সুন্দর, এত পড়াশোনা করে না। এখন এই যে বললাম শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে অযোগ্য প্রমাণ করার জন্য। এখন এই শিক্ষা ব্যবস্থায় আপনি সারাদিন লেখাপড়া করেন, 12 থেকে 16 ঘন্টা, 1 থেকে 10 পাস করেন 10 বছর, তারপর ইন্টারমিডিয়েট, এর ভিতর আপনার ছেলে মেয়েদের মাথায় একটা টেন্ডেন্সি ঢুকে যায়, তার ব্রেন ওয়াশ হয়ে যায়। সে মনে করে যে আমি সাকসেস হবো, আমি অমুক ভার্সিটি পড়বো, আমি অমুক মেডিকেলে পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো। ঠিক আছে, দেখা অবশ্যই সত্য, কিন্তু ঘটনা হচ্ছে কি, এত বেশি কম্পিটিটর থাকে যে এখানে সবার আশাটা পূরণ হয় না। আলটিমেটলি অনলি 10% স্টুডেন্টের জীবনটা বিল্ড আপ হয়। তো 10% বলতে বোঝাচ্ছি সবাই কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্ট পাবে না। সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্ট পাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে অন্তত সে যেন ইউনিভার্সিটি লেভেল থেকে টিউশনি ইনকাম করতে পারে। উদ্দেশ্যটা খুব ভালো, আমি মানি, আই নো। কিন্তু বাকি 90% যে স্টুডেন্ট, আচ্ছা 10%-এর ভিতর কিন্তু আপনার 5% স্টুডেন্টরা কিন্তু সায়েন্সের পিওর সাবজেক্টগুলো পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না। তো অনেকে কী করে এটাকে, সে অদম্য সিংহ, সে হার মানবে না, সে এগিয়ে যায়, সে অন্য ফ্যাকাল্টি পড়া শুরু করে। এটা তার ব্যক্তিগত বিষয়, আমার বিষয় না। কিন্তু সমাজের প্রতি একটু দায়িত্ববোধ হিসেবে আমি একটু কিছু কথা বলতে চাচ্ছিলাম, যদিও আমার কোনো দেশপ্রেম নেই, কারণ আমি আগে ভিডিওতে বলেছি রাষ্ট্র আমাকে জীবনে দুটো জিনিস দিয়েছে। একটা হচ্ছে ছোট্টবেলার সেই টিকাটা, পোলিও টিকা, যেন পঙ্গু না হয়ে যায়। আর দুইটা দিয়েছি 2020-এর পরবর্তী সময় 21 বা 22 সাল হতে পারে, একটা করোনা ভ্যাকসিন। আমি তেমন কিছু পাই নাই, এই জন্য আমি রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। রাষ্ট্র আছে, রাষ্ট্র থাকবে, হয় ছোটো হবে বড় হবে, কারণ সময় তো বসে থাকে না, নিজে কিনে চিন্তা ভাবনা করি। কিন্তু সমাজে মানুষের দুঃখ কষ্ট যেন খুব খারাপ লাগে, এখান থেকে আমাকে চাওয়া পাওয়া নেই। তো এই জন্য কিছু কথা বলতে আসছি, হয়তো যারা শুনবেন তারা বুঝবেন, যারা শুনবেন না বুঝবেন না। তো যা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের দেশে ছোট্ট একটা স্পেসে আমাদের কোটি কোটি স্টুডেন্ট লেখাপড়া নেমে পড়ছে, আমাদের লেখাপড়াতে আউটপুটটা কী পাচ্ছি? আমরা কিন্তু কিছু পাচ্ছি না, কথাটা যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা কিন্তু বেকার তৈরি করছি। এখন তাকে বুঝাবেন কীভাবে যে বাবা তুমি যে লেখাপড়া করো, তা তুমি লেখাপড়া করতে তো বয়স হয়ে যাবে, 25-26 হয়ে যাবে, তারপর চাকরির জন্য দৌড়াতে হবে, অথচ তোমার পিছনে যে একটা টাকা পয়সা বিনিয়োগ যে করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, সময়, টাকা, শ্রম, তুমি যদি সফল না হতে পারো রাষ্ট্র তোমার দায়িত্ব নিবে না। মানে বলতে চাচ্ছি, যারা ইন্টার পাস করে, মেট্রিক পাস করে, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হয়, তারা একটা সময় চাকরি যখন পাবে না, বয়স 30-32 যাই হোক না কেন, আমার কথা হচ্ছে রাষ্ট্র কি তাদের সনদ জমা নিয়ে তাদের কি ক্ষতিপূরণ দিবে? দিবে না। তা আপনি কেন লেখাপড়া নেমে নিজের জীবনটা ধ্বংস করতে যাচ্ছেন? আমি তো আগেই বলে দিয়েছি, আপনি হোম স্কুলিং ভাষায় লেখাপড়া করুন, প্রচুর বই কিনুন, আমাদের বই শিল্পটাকে বাঁচিয়ে রাখুন, নিজে নিজে আপনি সেলফ সাফিসিয়েন্ট হন, আপনি কাজ শিখুন, হাতের কাজ শিখুন, দেশে অনেক ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে, বিদেশে যেতে পারবে। কিন্তু এটা যা যা পার্সোনাল বিষয়, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যা দেখলাম ঢাকা আসে তাই বলছি। তো লেখাপড়া উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের শিক্ষিত হওয়া, নট অনলি গ্র্যাজুয়েট হয়ে সনদ অর্জন করা। কিন্তু ওই যে একটা কথা, অর্থনৈতিক ব্যবস্থা, এখন আসলে সেই জায়গায় আমরা প্রবেশ করি। আমাদের দেশে অর্থনীতিটা হচ্ছে কি একটা ধাপ্পাবাজি, অর্থাৎ মানে মহান মিথ্যার উপর এই দেশটা চলে। যেমন এই যে জিডিপি বাড়তে আসছে বাড়তে আসছে, আমার দেশটা কি আগের চেয়ে বড় হচ্ছে? কখনো বড় হচ্ছে না, দেশে দেশে জায়গায় আছে, উল্টা দেশ কিন্তু ডুবে যাবে। এই যে বলি না প্রায়, বন্যা হবে, খরা হবে, ভূমিকম্প হবে, এটা ওয়েট করেন না। কারণ কি, আমরা মানুষ এদেশে বাঙালি বা যাই বলি না কেন, এমন কোনো পাপ কাজ করি না যে বাদ রাখি নেই। হতে পারে সে শারীরিকভাবে পাপ কাজ, মানসিকভাবে পাপ কাজ। তো আমার মাথা আসে ঢুকে না যে আমরা কি এই যে রমজান মাস চলতেছে, একটা মাস আমরা সিয়াম সাধনা করি একটা মাসের জন্য, তা আমরা কেন রমজান পরবর্তী সিয়াম সাধনা করি না? ব্যবসায়ী সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলতে চাচ্ছিলাম না, এটা তাদের ব্যবসা, তারা মুনাফা করবে, এটা স্বাভাবিক। এখন আমরা যদি একতাবদ্ধ হয়, ইউনাইটেড হয়, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নেই। এই যে লেবুর হাঁড়ি নাকি 200 টাকা কেজি হয়ে গেছে, মানুষ এখন কিনছে না, লেবু হাঁড়ি 40 টাকা হয়ে গেছে। ভাই এটাই সত্য ভাই, আপনার দুনিয়া আসছে ভাই খাওয়ার জন্য আসে না ভাই, একটু সংযম পালন করেন। আমি আবার বলতেছি, কেন বলতেছি আপনি বলতে পারেন ভাই আপনি কম খান, ভাই এই জন্য ভাই কম খাওয়া মানে মরে যাওয়া না, কম খাওয়া কম পড়া থাকা হচ্ছে আপনার একটু সারভাইভ করা। এখন আপনারা যারা সমাজে ভোগ বিলাস করতেছেন তাদের উৎসটা কি? যে প্রথমে বললাম অর্থনীতিটা, আপনার 2000 সাল পরবর্তীতে এই দেশে ডেভেলপ করলে কী করলো, সে পচা ডোবা নাড়া যেগুলো আছে, মানে নাপাক জায়গা বলি আমরা, আমার ছোটোবেলা দেখছি, ওখানে মাটি বালু আবর্জনা ফেলে উঁচা করে পাইরিং করে হায়ার বিল্ডিং বানায়, এখন হয়ে গেছে সোসাইটি। চিন্তা করছেন? সোসাইটি,
মানে সেই লেভেল অবস্থা। মানে আপনারা কি শিক্ষা দিবেন? সে এখন সোসাইটির অধিকারী। এখন ওই যে বললাম হাইরাইজ বিল্ডিং, জমি তার ডেভেলপার অর্ধেক, ব্যাংক থেকে টাকা ছাপে তাকে টাকা দিয়ে দিচ্ছে। ওখানে ঘর ভাড়া হয়ে যাচ্ছে। সে প্রতি মাসে ঘর ভাড়া পাচ্ছে। তার ইনকাম বেড়ে গেল। সে কিন্তু লেখাপড়ার টাকা বিনিয়োগ করে না। কোনো বাইরের সন্তানকে দেখবেন হাইলি এডুকেটেড। পাবেন না, সব মধ্যবিত্তের সন্তান। এই যে আমরা খুব গর্ব করি। মধ্যবিত্তের সন্তানরা খুব যুদ্ধ করে। সে ওয়ান ম্যান আর্মি। তাকে সাপোর্ট দেয় না, ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না, সমাজ দেয় না, রাষ্ট্র তো দিবেই না। এই মধ্যবিত্ত সন্তান যখন একটা জায়গায় পৌঁছায় পরিশ্রম দ্বারা, তখন একটু মানে সবাই খোঁজখবর নেয়। এটা হচ্ছে মন্দের ভালো। তো ওই যে বললাম ডেভেলপার ব্যবসায় টাকা, আর টাকা যে ছাপানো হয়েছে ভাই, আমি বলছি মিনিমাম 3 লক্ষ টাকা। এই টাকা ভাই তেজপাতার দাম নাই। সরকার ইচ্ছা করে গেছে, হাসিনা সরকার। আমরা অবাক হয়ে যাই। আমরা সেই সময় কিন্তু বুঝতে পারছিলাম যে আমাদের অর্থনীতি হচ্ছে কি মাফিয়া অর্থনীতি। যে আমাদের পার্শ্ববর্তী দাদা দেশ আছে যে ক্ষমতায়, ওই একটা মাফিয়া, এর একটা ছিল মাফিয়া, এই দুইটা। এখন আমরা তো সতর্ক থাকতে হবে। আপনি যদি উন্নয়নের জন্য দুনিয়া আসেন, আপনি বাঁচবেন কয়দিন? আমরা কি গ্যারান্টি দিতে পারি? এই যে একটু আগে বললাম আমার রুম স্পেস ছোট। আমি যদি নিত্য নতুন ফার্নিচারের ঘরে বসে আমি ওপেন স্পেস পাবো না। আমার দেশটা ঢাকা শহরটা এরকম জায়গা নাই, চিপাচাপা রাস্তা, হাইরাস বিল্ডিং বানা বসে রয়েছে, স্পেস নাই, রাস্তা ভাঙ্গা, মেন রাস্তা ফ্লাইওভার দিয়ে ভরে রাখছে। ছোটো বড় মেন রাস্তায় 90 দশকে আকাশে ঘুরে উড়াতাম, এখনও মনে আছে। বাতাস আসতো। এখন ঢাকা শহরে খুবই গরম। এই যে রুমে বসে আছি, জানলা খোলা রাখছি, তারপরেও গরম। কারণটা কি, আমার সব নগরায়ন করতে গিয়ে গাছপালা কেটে ফেলছি। এটা মাসেও দিতে হবে, আপনাদেরও দিতে হবে, আমাদেরও দিতে হবে। একটা কথা আছে না যে বাস ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার সাথে যাত্রীদের কিন্তু প্রাণ বিনাশ করে। এখন যে কথা বলার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিডিপিটা এই অর্থনৈতিক সমস্যার সামনে আরও প্রকট রূপে দেখা দেবে। কারণ হচ্ছে টাকা ছাপানো হয়েছে, এই টাকার ভ্যালু নেই। এই টাকাটা যতদিন বাজারে থাকবে আপনার খাবারের দাম বেড়ে যাবে, জীবনযাত্রার দাম বেড়ে যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার জীবনের দামটা কমে যাবে। আগে ছোটোবেলায় দেখতাম বাবারা যখন কাজ করতো 200 টাকা 300 টাকা বাজার নিয়ে বাজার ব্যাগ ভরে যেত, পরিশ্রম ছিল কম। অর্থাৎ সেই সময় একজন ইনকাম করলে 3জন বসে বসে খেতে পারতো। ঠিক আছে? আর এখন ওই হাসিনা সরকার এমন উন্নয়ন নিয়ে আসছে আপনাদেরকে, মানে বলার বাহিরে। হ্যাঁ, ওই যে হাসিনা সরকার রাস্তা, ব্রিজ সব নিয়ে গেছে টাকা ছাপাইয়া। এই দেশে ইন্টারনাল রিসোর্স, এটা এক্সটার্ন না কিন্তু। কেন নয়? এই দেশে কী রপ্তানি হয় রে ভাই? আপনার কি প্রাকৃতিক সম্পদ আছে? আপনি যে দাঁড়াবেন, কোনো সম্পদ নেই তো এদেশে, ন্যাচারাল কোনো রিসোর্স নেই। তেল নাই, গ্যাস কোনো মতে আছে, কিচ্ছু নেই। একটা কথা আছে না, ওই যে বাপ দাদার সম্পত্তি থাকলে নাতিপতি সুন্দর চলতে পারে, আমাদের সেই অবস্থা। এর জন্য দায়ী কি আমরা? এই যে আমরা যারা গুনাগা বান্দা আছি, নিমুখ হারাম, আমরা কথা বলি ফেরেস্তার মতো, কাজ করি শয়তানের মতো। এই জন্য আল্লাহ কোনো সম্পদ দেন, আল্লাহ তো জানে। এই বাঙালি মানে বাংলাদেশ এদের যদি আমি না চিনি, চিনবে কে? উনি তো ছেড়ে দিছে এই দুনিয়া জমি, যা তারা জাম্মু তাই কর। দেখছেন আপনি, ছোট্ট একটা দেশ কাতার বলি সবসময়, কুয়েত বলি, কেমন সম্পদ দিছে। মাটির গর্ত করে তেল বেড়ে যায়, আমাদের গর্ত করে খালি আবর্জনা বেরোয়। বুঝতে পারছেন? আর কত ভাই ভণ্ডামি করবে, থামেন না রে ভাই। এটা ইমানটা ঠিক করে রাজনীতি বাদ দেন। অনেক কষ্ট আছে ছেলেমেয়েরা, লেখাপড়া শিখে বেকার। গত শুক্রবার রাত্রেবার আমার বন্ধু ফোন দিল, প্রায় 20 বছর পর 2005 সালে তার সাথে শেষ দেখা হয়েছে, 2025 সাল। এই যে আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে আপনার মার্চ চলতেছে। তো ফোন দিয়ে যাওয়ার পর তার সাথে দেখা করতে রাত 11টার দিকে আসলো। সে গাজীপুর থেকে আসছে, অনেক বছর পর দেখা। কারণ সে খুব গরিব ছিল সে সময়। সে টেম্পোতে কাজ করতো, ওর বাবা রিক্সা চালাতো, ওর মা খালারা মানুষের বাড়ি কাজ করতো। কিন্তু আমরা আমাদের পরিবার কখনো বৈষম্য করি নাই। আমরা মানুষ হিসেবে সবার সাথে যেরকম ব্যবহার করি একই ব্যবহার করি। তার কারণে সাপোর্ট দিছি। সে ভুলে নেয়। সে বললো যে 20টা বছর পর আসলাম, তোমার মিস করি, তোমার ফোন নাম্বার নেই, দেখা সাক্ষাৎ হচ্ছে না, আজকে এসে পড়লাম, একটু সময় পেয়েছে। আমি খুব খুশি হলাম। কিন্তু সে কথা স্বীকার করলো যে বন্ধু তুমি ছোটোবেলায় আমাকে খুব সাপোর্ট করছো, ভুলি নাই। আমিও খুশি হলাম যে, আমি বললাম না আমরা উম্মতে মোহাম্মদ হিসেবে তুমি মুসলিম আমি মুসলিম, আমরা ভাই ভাই, আমরা কেন বৈষম্য করবো? আমি মানুষ, তুমি আজকে তুমি ফকির, আমি আমির হতে পারি, কালকে আমি ফকির, তুমি আমির হতে পারো। তো সে তখন বললো বন্ধু তোমার কথা ঠিক, যে আমি কাজ করি আজকে ঢাকা শহর আশেপাশে 2টা জমি কিনেছি, বা একটা ট্রাক কিনেছি, ইনকামের সোর্স আছে আমার। ইভেন আমার 2টা বউ, 4টা বাচ্চা। আমার মাশাল্লাহ, থ্যাংক ইউ। দেখছেন, তার সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, শারীরিক আছে, সে বিয়ে করতে পারে, স্বাভাবিক। এদেশে মেয়েদের বিয়ে করে যায় না, কিন্তু দর্শনের জন্য ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে, খালি খবর আসে অমুক যেমন মেয়ে দর্শন, অমুক যেমন মেয়ে দর্শন। আচ্ছা ভাই, ছোটো একটা স্পেস, পাশে ঘর থেকে বায়োগ্যাস ছাড়লে বন্ধ এসে পড়ে। আমি ঢাকা থেকে ইয়েতে গেছিলাম, ভোরা পর্যন্ত গেছিলাম।
আমি প্রচুর মানুষ দেখছি ভাই, কোনো খোলামেলা জায়গা পায় না। তো আমি ওই বিষয়ে কথা বলব না। তারা কীভাবে এইসব মেয়েরা নির্যাতনের শিকার হয়, এই কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। অর্থাৎ মিডিয়া কি বলল এটা আমাদের বিষয় না। এই যে প্রোপাগান্ডা ছাড়া অর্থনৈতিক বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যে জিডিপি, মিডিয়া তো বলে সরকার ক্ষমতা করে যে দেশ হতে খুব ভালো। আসলে ভুল। এই যে আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করলাম ৫ই আমার বলে ৩৬শে জুলাই। আমরা কি কেন অংশগ্রহণ করেছি? একটা বৈষম্য ছিল না? সরকার কাগজে কলমে দেখে উন্নয়নটা তো নাই। আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা বুদ্ধিজীবী। আমি কিন্তু একটু মাঝে, মাঝে আপনাদেরকে একটু অপমান করে থাকি। এটা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। উন্নত বিশ্বে যে যত শিক্ষিত সে তত ধনী। আমার দেশে যে যত শিক্ষিত সে তত গরিব। ওই যে আমার বন্ধু বলল, আসলো, সে ২০ বছর পর সে ২টা জমি কিনছে, সে ২টা গাড়ি কিনছে, সে আবার চাকরিও করে। তার ২ জায়গায় ২টা পরিবার। প্রত্যেকটা পরিবার ২টা, একটা ছেলে একটা মেয়ে, ৪টা ছেলে, ৪টা মানে ৪ ছেলে মেয়ে। এখন ও বলল যে আমি এই টাকা ব্যয় করে এটা কিনছি ৩০ লাখ টাকা। তাই আমি বললাম, বন্ধু আমি তো লেখাপড়া ব্যয় করছি ৩০ লক্ষ টাকা। ইয়া মরে না সে মরে। যখন ডলার ছিল ৮২ টাকা, ৮৪ টা ৮০ টাকা। দেখছেন ঘটনাটাকে আমি কেন বলি? দেখেন আমার বাপ-দাদার সম্পত্তি ছিল, লেখাপড়া করে আমি করতে পারছি। কিন্তু যারা মধ্যবিত্ত সন্তান, এই যে লেখাপড়াতে ব্যয়বহুল, তারা কি পারবে? এই আমার বন্ধুকে দেখেন, সে দুনিয়াদারি করছে, সে কি ধ্বংস হয়ে গেছে? সে শ্রম করছে, মেহনত করছে, সে জিরো থেকে হিরো হয়ে গেছে। এটাই বাংলাদেশ ভাই। আমি এটাই বলতে চাচ্ছি। এটাই বাংলাদেশ। আপনি লেখাপড়ার পথে ব্রেনওয়াশ হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন একটা সভ্য সমাজ গঠন, না, আপনি সভ্য সমাজ গঠন করতে পারবেন না। এই সমাজস্থান ক্ষুধা, মানুষের অনেক চাহিদা, রাষ্ট্র তো তাকে চাহিদা পূরণ করে না। এই রাষ্ট্র স্বাধীন হওয়ার, এই যে বিগত ৫০ বছর স্বাধীন হয়েছে, কী দিছে? রাষ্ট্র সবাইকে মরিগতি দিতে পারছে? পারে নাই। জুলুম করছে, হক নষ্ট করছে। আল্লাহ বা তোর হক নষ্ট করে দিলাম, তার সম্পদ দিব না। পাকিস্তান আমলে কিচ্ছু পায় নাই, হক নষ্ট করছে। ব্রিটিশটা কিছু দিয়ে যায় নাই ২০০ বছর। তারা যে শাসন করে গেল, আধুনিক শিক্ষা শিক্ষিত আমরা কী পেলাম? বুঝতে পারছেন বিষয়টা? সমস্যা কি? আমরা অদম্য বাঙালি। আমাদেরকে যা দিবেন আমরা তাই না, আমরা উল্টা করে দিব। এই হচ্ছে আমাদের সমস্যা। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যক্তিগত চাপ। অর্থাৎ আমরা জনসংখ্যা এত বেশি হয়ে গেছি, ছোট স্পেস, এখানে সব মানুষের জীবন বিকশিত হবে না। এই যে পড়াশোনার সংঘর্ষ থাকবে, এটা আল্লাহ ভরসা। আল্লাহ জনসংখ্যা দিচ্ছে, সামনে আরও দিবে। কিন্তু তাই বলে কি আমরা কি সবসময় প্রতারণা করে যাব? আমরা কি সততা বজায় রাখবো না ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে? এই যেটাকে বললাম, ভাই আপনার জমি আছে ভাই, জমিটা ভাই রেখে দেন ভাই। আপনি কেন বাপ-দাদার সম্পত্তিকে আপনি ডেভেলপার দিয়ে নিজে সুখে থাকার জন্য বিল্ডিং করে দেশের অর্থনীতি ধ্বংস করতেছে? আমি আগে বললাম, এই কথা কেউ বলবে না। ২০১২ সালে আমার একটা থিসিস ছিল, আমার ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি তখন প্রমাণ দিলাম যে আমাদের বিশ্বে জির মান মানে অভিকর্ষের ত্বরণ কমে যাচ্ছে। কেন? বললাম যে যেভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হচ্ছে, লোহা খনিজ, তেল খনিজ, যার কারণে তারতম্য ঘটতেছে। তখন আমার যে কোর্স টিচার ছিলেন মানে ডিপার্টমেন্টে সবাই সিনিয়র টিচার, ওনারা হাসি মারলো। বললো মাথা নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু হাসি নেই, কাঁদিও নেই, স্বাভাবিক। কারণ ওরা তো চাকরি করে, ওরা কি গবেষণাও করে? আমরা তো গবেষণা করছি, ঠিক না? নিজেকে আমি আগে বলি, আমার কোনো দেশপ্রেম ছিলাম, জানি আমার দেশ আমার কিছু দিবে না, আমিও দিব না। সেম সেম, একদম মানে 0-0। আমাকে দেন, আমিও দিইনি, বরং উল্টা বেশি দিচ্ছি। লেখাপড়া করতে গিয়ে বেশি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। আমি তো এতিমখানায় পড়িনি। তো ২০১৬ সালে আপনারা দেখবেন নেট গেটে পেয়ে যাবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা প্রকাশ হচ্ছে আর্টিকেল যে পৃথিবীতে জিএর মানটা কমে যাচ্ছে বিস্তরণ। মানে জিএর মানটা হচ্ছে যারা ফিজিক্স পড়েন, সায়েন্স, তারা বুঝবেন। এটা মারাত্মক একটা হবে, প্রভাব হবে। ফসল উৎপাদন কমে যাবে, নদী নালা শুকিয়ে যাবে, পরিবেশ বিপর্যয় ঘটবে। গরম গ্রীষ্মকালীন দেশ শীতকালীন হয়ে যাবে, শীতকালীন রাষ্ট্র গ্রীষ্মকালীন হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে। এটা থাক, এ বিষয়ে কথা বলবো না। আমার তো আবার ঠেকা পড়ে না, নিজে খেয়ে আপনাদেরকে জ্ঞান দিব, ঠিক না? আপনার চিন্তা আপনারা করবেন, আমার চিন্তা আমি করবো। আমি যুদ্ধে ছিলাম, আমাকেও সার্ভাইভ করে নাই। রাষ্ট্র থেকে সবসময় প্রতারণা দেওয়া হচ্ছে আমাদেরকে। এই যে রাষ্ট্র কোটি কোটি সন্তানদেরকে লেখাপড়া নামায় দিচ্ছে, তার দায়িত্ব কি নিবে? একটু আগে বললাম, তারা যখন লেখাপড়া শেষ করবে, চাকরি পাবে না, বয়স ৩০ হয়ে যাবে, তারা যে জীবন দিয়ে লেখাপড়া করলো, তাদের সনদকে ফেরত দিয়ে ক্ষতিপূরণ দিবে? দিবে না তো ভাই। সতর্ক হন। চোখ থাকতে চোখটা আরও সামনে নিয়ে যান, আপনি চোখটা নিচে রাখবেন না। এই জন্য দায়ী আমাদের দেশের নারী সমাজ, আমার বাবা একমাত্র দায়ী। আমি যা বলি স্পষ্ট বলি, কোনো ২ নম্বর কথা বলি না, আমার এত ভয় নেই। এই নারীরা এই দেশে ভণ্ডামি মূল চাবিকাঠি। ওরাই ভণ্ড, ওরাই ভণ্ডামি শেখায়। যত সরকারি কর্মকর্তা আছে, চাকরগুলো দেখবেন যত দুর্নীতি করে, তার ওয়াইফরা কিন্তু জানে তার হাজব্যান্ডের যে স্যালারি, এটাতেও ১-২ জনের সংসার চলার কথা না। তারা খুব খুশি, তারা খুব উৎসাহ দেয় স্বামীকে
দুর্নীতি করার জন্য। এই যে লুটপাট চালায়, ঘুষ বাণিজ্য। রাষ্ট্র এমন সিস্টেম করছে যে আপনার কিছু আপনার যাবতীয় কাজ করার জন্য আপনি তার কাছে যেতেই হবে। ভাই গেরাম না, আমার দরকার নাই এসব। আমার এসব আইন মেনে লাভ আছে? আমার জীবন চলে? এই জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ঠিক আছে আমার নাম জমি আছে, কাজ করে। কেন ভাই আপনি ফ্যামিলি করতে পারেন না? আপনি যদি আপনার ইনসাফ কায়েম করেন, আপনি যে ফ্যামিলি মেম্বার, আপনার সন্তান কত ফ্যামিলির সহজে দেখিয়ে দেন, বাস শেষ, তাতে তো হয়ে যাওয়ার কথা। এই আইন দেখে সবার জীবন চলে? আইনবিদ তো আইন দিবে তার ব্যবসার জন্য, কারণ সবার ধান্দা তো। আমি কি এখানে কোনো ধান্দাবাজি করতেছি? আমি কি বলতেছি আপনার কোচিংয়ে ভর্তি হন? আমি কি বলতেছি আপনার প্রোডাক্টটা কিনেন? দেখেন তো, আল্লাহর মধ্যে বাপদাদা যা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চলার মতো অনেক আছে। দেখছেন ঘটনাটা কি? এটাই হয়তো আপনারা বুঝতে পারছেন। কিন্তু আইনবিদ দুনিয়া কি আসছে মানুষ কি আইন মানার জন্য, আইন গড়ার জন্য, নাকি একটা সাম্য সমাজ গঠন করার জন্য? আজকে দেশে ইনসাফ যদি থাকতো, আজকে কি সব মানুষ কি একসাথে থাকতো না? আপনি যদি একটু চোখটা করে দেখেন, আপনাকে কি সমাজকে দাম দিচ্ছে? দিচ্ছে না। কেন দিচ্ছে? আপনার টাকা পয়সা নেই। আপনার টাকা পয়সা নেই মানে কি আপনি সৎ, আপনার বাবা মা সৎ ছিল, গরিব ছিল, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন এই যে রোগ, এই যে দায়ী কি আমরা? আমরা যদি এক পরকে যদি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ফেলি, আমার বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, সোনার দেশ হয়ে যাবে। আমরা মানুষের সাথে মানুষের বৈষম্য করি অর্থনৈতিক দিক দিয়ে, আমরা মাসে মাসে বৈষম্য করি সম্পদের দিক দিয়ে, আহা, অথবা মারা যাব, দিন শেষে আমরা মারা যাবো, এখনও একটু পর মারা যাব। আমাদের তো ভণ্ডামি দরকার আছে। আমরা সব ক্ষেত্রে ভণ্ডামি, উন্নয়নে ভণ্ডামি। এই যে রাস্তাঘাট যাবত চাচ্ছিলাম একটু আগে, চিপাচাপ হাইরাইজ বিল্ডিং বানায় রাখছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ওয়েলকাম হচ্ছে, তারা থাকতেছে। এখন বলেন তো রাস্তায় গাড়ি নেই, বেরোদ নেই, ঢাকা শহরে কয় ঘন্টা লাগে? এই যে একটু আগে বললাম এদেশে অন্যায়টা নেই, অসত্য সত্য। আপনি গাড়িতে বসে থাকবেন 6 ঘন্টা, হেঁটে যাবেন আধা ঘন্টা। এ বুঝতে পারছেন? এই জন্য দায়িত্ব ভাই আপনি। সরকার আপনাকে ধোঁকা দেয়, আপনি ওটা সরকার রাষ্ট্রকে ধোঁকা দিবেন? আপনি কিচ্ছু করবেন না। আপনি বেড়াগোল ঘরে থাকেন, আপনি খেয়ে পরে বেঁচে থাকেন, আপনার ভোগ বিলাস দরকার নাই। আপনি ভোগ বিলাস আপনার কষ্টের টাকা সরকার ট্যাক্স নিয়ে যাচ্ছে, ভ্যাট নিয়ে যাচ্ছে। আপনি বাঁচা মতন বিল্ডিং করেন, 3তলা 4তলা যতটুকু পারেন, হাইরাইজ বিল্ডিং বানা রয়েছেন, গাড়ি কিনেন, ব্যাংক ব্যালেন্স করেন, এসি কিনেন, সব হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই ভাই। আপনি সুখে আছেন, এই সুখটা কিন্তু থাকতে থাকতে কিন্তু একটা অসুখ হবে। আমার এক ভাইকে বলছিলাম, নাম বলা যায়, উনি মারা গেছেন, এটা আপনাদের বিষয়, বিশেষ করেন বা না করেন। তো আমাকে বলো, তুমি চাকরি করো না, তুমি যে এভাবে ফ্রিল্যান্সিং বা যেভাবে করো, জব করো, তো তুমি চাকরির সমস্যা কী? আমি ভাই চাকরি করা ভালো না। চাকরি করলে যে চেয়ারে বসে কাজ করতে হয়, কাজ করলে শরীর অসুস্থ হয়ে যায়। ও তখন হাসছিল কথাটা শুনে। কী বলে এটা, বোকা বোকা নাকি? হ্যাঁ বোকাই তো। পাগলের কথা কেউ শুনে? পাগলের কথা পরে শুনে। তো নির্মম সত্য, এই 2025 সাল কয়েক মাস আগে ঘটনা, উনি কিন্তু মারা গেছে। বেশি কিছু না, উনি চাকরি করতেন একটা ব্যাংকে। তো ব্যাংকে কাজ জানে সকাল থেকে রাত পর্যন্ত কী করতে হয়? চেয়ারে বসে কাজ করতে হয়। ওই যে একটা কথা বলছি, এদেশে উপদেশ দিতে নেয়, সুদ দিতে না, চুপচাপ বসে থাকবে। তা আল্লাহ মাফ করুক, ওনার ওই যে বসে থাকতে থাকতে ওনার ওই মুখে রাস্তায় ক্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো ভাই আমি তো বলি ভাই, আপনারা পুরুষ মানুষ, আপনার চাকরির জন্য দুনিয়া আসেন, আপনি যোদ্ধা, আপনি মেহনত করবেন, শারীরিক কাজ করবেন, শরীরে শক্তি আসবে, ব্যবসা করবেন, শিক্ষা অর্জন করতে হবে ভাই। একাডেমি শিক্ষা তার আগে সবাই যেতে পারবেন না। আপনি ঘরে কি করতে হবে? ঘরে আপনাকে হোম স্কুলিং, ঘরে লেখাপড়া শিখতে হবে। আপনি ইনকামে নেমে যেতেন, বাবা আছে, দোকান আছে, ছেলেকে নামাই দেন, বাবার সাথে পার্টনার শিখিয়ে দেন, কাজ শিখিয়ে দেন, হাতের কাজ, সেলাইয়ের কাজ, গাড়ির ড্রাইভিং, সমস্ত কাজ শিখিয়ে দেন। স্কুলে পাঠায় কী পাচ্ছেন? 6টা ঘন্টা নষ্ট যাচ্ছে। এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার স্কুল সব দরকার আছে। আমি চাচ্ছি আমাদের যে শিক্ষা কাঠামোটা একটু চেঞ্জ করতে হবে। এরকম না যে সকাল থেকে দুপুর ক্লাস করতে হবে প্রতিদিন। না, এভাবে স্টুডেন্টদেরকে জীবন ধ্বংস করে ফেরে আমার দেখা অনুসারে। আপনারা মানলে বা না মানলে নাই। তো ওই যে বললাম চাকরিটা, এই চাকরি করলে ভাই যা চাকরি করে তাদের ডায়াবেটিস হয়, কিডনির সমস্যা হয়। আমাদের আল্লাহ নবী চাকরি করছে, আমাদের আল্লাহ নবী ব্যবসা করতে বলছে না সৎ পথে। যে আমাদের ব্যবসায়ী দেখেন, এখন ইদানিং শুনতেছি যে ব্যবসায়ী বাংলাদেশে আসলে কি দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী 99% আছে বাটপার, 100% ধরুন ভাই সৎ পথ চলা যায় না, কথা সত্য। কারণ এটা আবার তার দোষ না, দোষটা কি বলি, ওই ব্যবসায়ীও অনেক কষ্ট করে। আর আমরা কাকে সাপোর্ট করবো? 1 নম্বর তার দোকানের ভাড়া, তার অ্যাডভান্স, তার জিনিসপত্র, তার কর্মচারী, ও কিন্তু সৎ থাকতে পারে না। এই দেশে কোথাও শান্তি নেই। আমি একটা কথা বারবার বলি, ওই যে ইবনে বতুতা কিতাব আর বইটা পড়তে, আমি অন্য অনেক কথা বলতে পারি, বলবো না। উনি কিন্তু বলছে এই দেশটা হচ্ছে নরকপূর্ণ জান্নাত, মানে সব থাকার সত্ত্বেও জাহান্নাম যাকে বলি আমরা। হ্যাঁ, নরকপূর্ণ মানে জান্নাত মানে শান্তিতে জাহান্নাম। ভাই এখানে একটা সমস্যা, ভাই ভাই রেষারেষি, ভাই বোনে কিরাকিরি,
তাদের ব্যক্তিগত রোগ লালসা, এইটাই ভাই। এইটা থাকার কারণে আল্লাহ আমাদের বিচ্ছিন্ন করে দিছে। আমাদের কোনো শান্তি নাই। আপনি যত বিল্ডিং করেন ব্যাংকে, সুদে, ঘুষে জীবন করেন, এটা আমার শরীর উপর দিয়ে যাবেই যাবে। আজ হোক কাল হোক। আপনি এখনই নিজের উপলব্ধি করেন। আপনি যদি সৎ পথে মানে ধর্মীয় জীবনযাপন যেটা আমাদের করতে বলেছে, শুধু খাওয়া দাওয়া না রে ভাই। আমার ধর্ম তো আমার এটা না, ঈদে যে খাবো, গরু খাবো, এটা খাবো, এটা না। ধর্ম হচ্ছে সাধনা। আমার সবাইকে মানতে হবে ভাই, একজন মানলে হবে না। সবাই যদি ইনসাফ কায়েম করেন না, ইনশাল্লাহ আল্লাহ অনেক বরকত দিবে, আপনার সব সমস্যার সমাধান করে দিবে। আপনি এই দেশের মতো সমস্যা বিশ্বে কোথাও পাবেন না। দেশটা খুবই ছোট, কিন্তু সমস্যা অনেক। এই জন্য তো ব্রিটিশরা পাড়ায় চলে গেছে। পাকিস্তানরা এমনিই চলে যেত, হাসিনা তো এমনি যেত গা উন্নয়ন দিয়ে। তারপর আবার আন্দোলন করে যারা শহীদ হয়েছে, আসল প্রকৃত শহীদ আমাদের আবু সাইদ, যে উনি কীভাবে বুকে এইভাবে সে দাঁড়াইয়া ছিল আমাদেরকে রক্ষা করার জন্য। এটা চিন্তা করা যায়? চিন্তা করেন, সে বুকটাকে প্রসারিত করে এই জুলুম থেকে আমার রক্ষা করার জন্য সে এইভাবে প্রাণ ভীষণ দিয়েছে। আমাদের মুগ্ধ ভাইয়েরা তার কিসের কারণে শহীদ হয়েছে? ভালো লাগে না আমাদের শহীদের বীরত্ব গাথা শুনতে? এই বীরত্ব কি আমরা আমাদের সন্তানদেরকে ঘুমানোর জন্য বলবো, নাকি তাদের উজ্জীবিত করবো? যে যখন তুমি জুলুম দেখবে ঝাঁপাইয়া পড়বে তুমি, কার মতো? বীর শ্রেষ্ঠ আবু সাইদের মতো, মুগ্ধের মতো, সবার মতো। এইভাবে আমাদের আমাদের নতুন প্রজন্ম এগিয়ে যেতে হবে। সব ভণ্ডামি দূর করতে হবে, সব করতে হবে। মেয়েদেরকে একটা কথা বলতে যে ভাইদের বলতেছি, ভাই বিয়ে করার আগে চিন্তা করবে লেখাপড়ার সময় টাকা পয়সা আছে কিনা। এইসব মেয়েরা পরিবার অনেক খারাপ। তারা জানে আপনি শিক্ষিত, আপনি না খেয়ে থাকেন নাই, আপনি ব্যবসা করেন, তারপর সে রাজনীতি করবে। অর্থাৎ সে চেষ্টা করবে, তার কাছে একটা চিন্তা ওই সরকারি চাকরি মানে দারোয়ান, পিয়ন, কনস্টেবল, এগুলো সে বুঝবে না। এই জন্য না বলি, এদেশে কোনো ব্রিটিশ সৈনিক এদেশে মেয়েদেরকে বিয়ে করতে পারে না। একটা গতভাবে বললাম না, লর্ড ক্রাইভ বললো যে বাঙালি এক নারীকে সখী আমাকে বিয়ে করতে চায়। তখন বিকালবেলা ভাগীরথী নদীতে সে দাঁড়িয়েছিল। তো বাঙালি মেয়েটা বললো যে তুমি আগে সৈনিক হয়ে আসো। আমি না জেনে কথা বলি না। তো লর্ড ক্রাইভ বললো, ছদ্মবেশ ছিল, আমি লর্ড ক্রাইভ, তুমি সৈনিক হতে বলছো। এইটাই সমস্যা, পারবেন না ভাই। যে দেশে আল্লাহর হুকুমতে কঠিন করা হয়, ওই দেশে আল্লাহ কখনো শান্তি দেয় না, সংঘর্ষ দেয়। এক শয়তান গিয়ে আরেক শয়তান আসে। রাষ্ট্র পর্যায়ে বললাম, আর বর্তমান যে সরকার প্রধান রয়েছে আমাদের, রাষ্ট্রপ্রধান, উনি অনেক ভালো মানুষ, আমার বলবো এটা। উনি একজন সম্মানিত ব্যক্তি। আশা করি ওনার সম্মানের কারণে আমার দেশের সম্মানটা আর বিকশিত হোক, উন্নত হোক। সর্বক্ষেত্রে বৈষম্য জুলুম দূর হোক। ছাত্র জীবন, কর্মী জীবন, মানুষের জীবন যেন আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের এই জুলুমটা বন্ধ করে। এই যে একটা কথা বলি, জন্ম নিবন্ধন নাকি পাওয়া যাচ্ছে না, দেখছেন কত নির্মম। তারপর এনআইডি কার্ড করা যাচ্ছে না, সংশোধন করা যাচ্ছে না, তারপর পাসপোর্ট করা যাচ্ছে না। ভাই দেখছেন ঘটনাটা কি? আপনারা কেন সবাই এনআইডি কার্ড দিবেন? যে ভোট দেয় না, ভোট কি সবাই দেয়? ভোটের সময় 10% ভোট দেয়, তাও কেন এনআইডি কার্ড দিবেন? যারা দেবেন তার এনআইডি কার্ড ফেরত নিয়ে নেন, আমার দরকার হবে। আমারটা ফেরত দেন, আমার দরকার নেই তো। এদেশে কোনো যোগ্য মানুষ নেই তো। আপাতত যিনি আছেন একটা জনগণ ক্ষমতায় আছে, এটা থাকা উচিত। এখন অন্য পার্টি যারা আসবে তাদের ব্যক্তিগত বিষয়, তো এখন অনেক কথা পড়া যেতে পারে, এত কথা পড়া যাবে না। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি আপনাদের অবস্থান থেকে যদি শক্ত থাকে, ইনশাল্লাহ আপনাকে কেউ ধোকা দিতে পারবে না। আপনি জানেন, আপনার হয়তো দৃষ্টিভঙ্গি সেরকম, আপনার শিক্ষাটা সেরকম, আপনার যেটা ভালো বিবেক, এই যে আল্লাহ কিন্তু সব বিবেক সৃষ্টি করছে। আপনার বিবেকে জিজ্ঞাসা করবেন যে আমি কাজটা করতে, এটা কি সঠিক, আমি কাজটা এটা কি বেঠিক। আপনার শিক্ষা রাখবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, শিক্ষাটা। তারপর যদি আপনারা যা শিক্ষিত হতে যাচ্ছেন একাডেমিক শিক্ষায়, আপনারা অবশ্যই জেনে নেবেন আপনি এমন এক দেশে আছেন যে দেশে প্রত্যেকটা বিয়ের বাজারে ছেলে মেয়ের ক্ষেত্রে মেয়েদের অনেক ডিমান্ড, অনেক চাহিদা। মানে তাদের হচ্ছে আখেরি খাওয়া, মানে পাত্রে সম্ভব থাকতে হবে, তার 5 পুষ্টি খেতে পারে। দুঃখিত কথাটা বলার জন্য, আমার ফেস করে আসছে এই জন্য বললাম। তো আল্লাহ যেন সবাই আমাদের এই সব ফিতনা থেকে দূর করে, বাঙালি ফিতনা থেকে দূর করে, সর্বোপরি আল্লাহ যেন রহমত নাজির করে, আবহাওয়াটা যেন সুন্দর রাখে। সামনে গরম আসবে মারাত্মক সম্ভবত, কারণ সব গাছ আমরা হত্যা করে ফেলছি। সেই সাথে পশু পাখি হক আদায় করবেন দয়া করে, যাদের সামর্থ্য আছে। আল্লাহ সৃষ্ট জীব, আল্লাহ যদি আপনি যখন খান, আল্লাহ আপনাকে খাওয়াবে, মনে রাখবেন। হ্যাঁ, আমরা কি করব, আমরা এমন কোনো কাজ করব না যার কারণে আমাদের অন্য কোনো প্রাণী বা মানুষের কষ্ট হয়। তো নিজের জবাব নিজে আমরা দিব কাল হাসরের ময়দানে। তো আমরা কখনো এইসব কথা বলবো না যে ফেরেশতার মধ্যে কথা বলে শতাংশ কাজ করব। আমরা আশা করি আমরা আগে চেয়ে ভালো হয়ে যাব, ভণ্ডামি মুক্ত বাংলাদেশ করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।